নমস্কার বন্ধুরা, হরর স্টোরি পর্দায় আমি পল্লব চলে এলাম আবার একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভয়ের গল্প নিয়ে। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এই চ্যানেলের নিয়মিত অডিয়েন্স, যারা আমার গল্পগুলো নিয়মিত শোনেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন এবং গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ আপনি শুনবেন একটি অনবদ্য ভয়ের গল্প। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আশা করছি এই গল্পটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন সময় নষ্ট না করে সরাসরি প্রবেশ করি আজকের গল্পে। শুরু হচ্ছে বটতলার সেই আতঙ্ক। বটতলার দিকে সন্ধ্যের পর যাওয়া একেবারেই নিষিদ্ধ। ওখানে গেলে সে তাড়া করবে, পিছু নেবে, আর ততক্ষণ পিছু ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত দ্বারে মৃত্যু এসে ধাক্কা দিচ্ছে। গ্রামের মোড়ল মশাইয়ের মুখের কথাটা শোনার সাথে সাথেই গ্রামের মানুষরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে শুরু করলেন। ওদের মধ্যে থেকেই একজন বলে উঠল, কেন ওখানে কি এমন আছে মোড়ল মশাই? এতকাল ধরে এই গ্রামে বসবাস করছি, সবসময় আপনি এই একটা কথাই দেখছি বলেন, কিছুতেই আমাদেরকে ওইদিকে যেতে দেন না। বলেন সন্ধ্যের পর নাকি সেখানে কারুর আবির্ভাব হয়। ভোলার কথাগুলো শোনা মাত্রই মোড়ল মশাই ওর দিকে তাকান। তারপরে ওকে উদ্দেশ্য করে বলেন, ভগবান আর শয়তানের মধ্যে এক বিস্তর তফাৎ আছে ভোলা। যতটা সহজভাবে তুমি কথাগুলো বলে দিলে, বিষয়টা একেবারেই ততটা সহজ নয়। তাই কিছু জিনিসের সাথে মশকরা না করাই শ্রেয়। তোমরা হলো গিয়ে আজকালকার মানুষ, যেটুকু বললাম সেটুকুর উপরে গুরুত্ব আরোপের চেষ্টা করো। কি, কেন, কিসের জন্যে, এসবের কারণ খুঁজে বার করার চেষ্টা করো না। এতে বিপদ বাড়বে বই কমবে না। মোড়ল মশাই যে বটতলার বিষয়টিকে নিয়ে ক্রমেই উত্তেজিত হয়ে উঠছেন সেটি জানা মাত্রই পঞ্চায়েতে উপস্থিত বাকি লোকেরা চুপ করে যান। রাতের দিকে হঠাৎ প্রবল বেগে ঝড় ওঠে। এই দেখো দেখি, এখনই ঝড় জল শুরু হতে হলো। নিশ্চিন্তে বসে যে দুদণ্ড একটু শান্তির নিঃশ্বাস ফেলবো সেটুকুও হয় না। যাক শোনো, আমি তাহলে এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমরাও এই ফাঁকে যে যার বাড়িতে চলে যাও। আবারও বলছি, ওই বটতলা হইতে কিন্তু সাবধান। মোড়ল মশাই আর কথা না বাড়িয়ে ওই ঝড় জলের মধ্যেই নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এমন সময় পথের মধ্যে একটা মস্ত বড় গাছের ডাল এসে পড়ল। এ কি সর্বনাশ হলো! এই একটাই তো পথ ছিল ওই বটতলাকে এড়িয়ে যাওয়ার। ভেবেছিলাম এই পথ ধরেই এগিয়ে যেতে পারবো, কোনো অসুবিধে হবে না। কিন্তু এখন তো দেখছি ভারী বিপদ। অন্য পথ বলতে তো কেবল ওই বটতলা, কিন্তু যাবো কিভাবে? চোখের সামনে পড়ে থাকা ওই বড় গাছের গুড়িটির দিকে তাকিয়ে মোড়ল মশাইয়ের বুক শুকিয়ে যেতে থাকে। অন্য কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি ওই গুঁড়ির পাশের একটু সরু জায়গাকে কেন্দ্র করে সামনের দিকে পা বাড়িয়ে দেন। ওই গুঁড়িটিকে কোনো রকমে পেরুতেই নজরে পড়ে পাশে বেঁকে যাওয়া রাস্তাটা। গাছের গুঁড়িটি এমনভাবে রাস্তার উপর আটকে পড়েছিল যেন মনে হচ্ছিল সে ওই পাশের ওই বেঁকে যাওয়া রাস্তাটাকে ধরতেই বাধ্য করছে। ওই পথেই যেতে হবে মোড়ল মশাইকে। যাক, রাম নাম করতে করতে কোনো ক্রমে ওই বটতলাটাকে পার করে দিতে পারলেই নিশ্চিন্ত, আর কোনো চিন্তা থাকবে না। কিন্তু এই রাস্তাটা আজকে এত শুনশান লাগছে কেন? মনে হচ্ছে এটা রাস্তা নয়, যেন একটা শ্মশান। কিছুতেই তো বুঝে উঠতে পারছি না।
যাক, এসব কথা পরে ভাবলেও চলবে, আগে আমাকে এগিয়ে যেতে হবে। এই কথাগুলি বলতে বলতে মোড়ল মশাই পৈতেটাকে শক্ত করে চেপে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন। ধীরে ধীরে নদীর পাড়ের রাস্তা পেরোতে দূরে বটগাছটা দেখতে পাওয়া গেল। ওই গাছটি যেন রাতের অন্ধকারে কথা বলছিল। এতকাল এই গ্রামেই রয়েছে, কিন্তু কোনোদিনও এমনটা অনুভূত হয়নি। ওই গাছটিকে দেখলে যেন পরিষ্কার মনে হতে থাকে সেটির ভিতরে প্রাণ রয়েছে। কেউ যেন ওই গাছটির মধ্যে থেকে কথা বলতে চাইছে, যেন ডাকছে, নিজের দিকে আকর্ষণ করে এমন কিছু বলতে চাইছে যা হয়তো কেউই জানে না। কিন্তু আজকে জানি না কেন আমার একটু বেশি ভয় করছে। এই পথ ধরে আমি কিছুতেই এগিয়ে যেতে পারছি না। সবসময় মনের মধ্যে একটা আলগা ভয় কাজ করেই চলেছে। রাম 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 রাম। ভয় পেলে চলবে না, আমাকে তো এগোতেই হবে। এমন সময় জোরে জোরে হাওয়া বইতে শুরু করলো। মোড়ল মশাই সামনের দিকে এগোতে থমকে দাঁড়িয়ে পড়লেন। দেখলেন বটগাছের ডালে বসে কেউ যেন পা দোলাচ্ছে। একটা মৃদু গানের সুর ভেসে আসছে তার কণ্ঠে। গুনগুনানির শব্দগুলো বাতাসের তালে তালে ধেয়ে আসতে থাকে মোড়লের দিকে। ওদিকে যাওয়াটা কি ঠিক হবে? ঝড়টা একটু কমলে কি ওদিকে যাব? এক্ষুনি এক্ষুনি কারুর একটা পা দেখতে পেলাম না মনে হলো। কেউ যেন ওখানে বসে রয়েছে মনে হচ্ছে। রাম 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 রাম। না না না, পিছনের দিকে তাকাবো না। পিছনের দিকে তাকালেই শুনেছি তেনারা ভর করেন। তার চেয়ে ভালো সামনের দিকে তাকিয়েই এগিয়ে চলি। মোড়ল মশাই বটগাছের পাশ ঘেঁষে সামনের দিকে এগোতে যাবে, এমন সময় কেউ যেন পিছন থেকে হাঁক দিয়ে উঠল। কিরে, কোথায় যাচ্ছিস নেপাল? এদিকে তাকাবি না? সেই কখন থেকে তোর পথ চেয়ে বসে রয়েছি। ওদেরকে তো বলে এলি এই পথ না মারাতে, অথচ নিজেই এই পথে এলি যে। সাহসটা তো ভালোই আছে, কি বলিস? মোড়ল মশাই থমকে দাঁড়িয়ে পড়লেন। পিছনের দিকে না তাকিয়ে পৈতেটাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কে কে তুই? কে তুই? পিছু ডাকছিস কেন? আবারও সেই খিকখিকে হাসিটা আলোড়ন তুলল। আমি যেই হই না কেন বেঁচে নেই, এইটুকু মনে রাখিস। আর ওই যে লোকগুলোকে আমার খপ্পর থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছিস, সেটা খুব তাড়াতাড়ি বিফলে যাবে। আসছে সেই সময়, খুব শীঘ্রই আসছে, যখন আমি প্রভাব বিস্তার করব এই গ্রামের ওপরে। এখন আমার গণ্ডীটা এই গাছের মধ্যেই সীমাবদ্ধ। খুব তাড়াতাড়ি মুক্ত হব আমি, মুক্ত হব। মানেটা কি? এ তো আমার সাথে প্রথমবার হয়েছে, প্রথমবার। এর আগে তো কখনো এমনটা ঘটেনি। মন্দিরের পুরোহিতের সাথে কথা বলতেই হবে। কি ঘটতে চলেছে? ও মুক্ত হবে মানেটা কি? কি বলতে চাইছে? মোড়ল মশাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে প্রবেশ করতে মেঝের উপর পড়ে যান। তার স্ত্রী নির্মলা দৌড়ে এসে দাঁড়ায় তার সামনে। এ কি হয়েছে তোমার? কি হয়েছেটা কি? কি গো, তুমি এরকম করছো কেন? তোমার শরীরটা এমন তর দেখাচ্ছে কেন বলো তো? কেমন যেন রক্ত শূন্য এমনটা হচ্ছে কেন? কি গো? মোড়ল মশাই কোনো কথা বলতে পারেন না। ওনার হাত পা ঠক ঠক করে কাঁপতে থাকে। উনি হাত দেখিয়ে ইশারা করে কিছু একটা বলবার চেষ্টা করতে থাকেন, কিন্তু তার আগেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
মোড়ল মশাইকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে নির্মলাও বড্ড ঘাবড়ে যায়। এরপরে তড়িঘড়ি করে বৈদ্যমশাইকে খবর দিতে ছোটেন। বৈদ্যমশাই নির্মলার কথা শুনে ওখানে দাঁড়িয়ে না থেকে মোড়লের গৃহের উদ্দেশ্যে প্রস্থান করলেন। ঝড়ের মধ্যে তাড়াতাড়ি করে মোড়লের ভিটেতে পৌঁছে দেখলেন মোড়ল ওইভাবেই মেঝের উপরে পড়ে রয়েছে। তিনি নির্মলাকে বললেন, সর্বনাশ, একে যে বোবায় পেয়েছে, এ নিশ্চিত ভূত দেখেছে, না হলে এর ওপর প্রেত ভর করেছে, না হলে এমনটা হতে পারে না। একে তাড়াতাড়ি করে ধরে শোয়ার ঘরের দিকে নিয়ে যেতে হবে, না হলে সর্বনাশ। মেঝের উপরে আর কিছুক্ষণ পড়ে থাকলেই এ শেষ হয়ে যাবে। বৈদ্যের কথায় নির্মলা তার স্বামীকে ধরলেন, আর আরেকটি দিকে বৈদ্যমশাই নিজেও দাঁড়ালেন। এরপরে দুজনে মিলে ধরে ধরে মোড়লকে শোয়ার ঘরের দিকে এগিয়ে নিয়ে গেলেন। এমন সময় মোড়লের মেয়ে কনক সেখানে হন্তদন্ত হয়ে এসে হাজির হল। মা, মা, বাবার কি হয়েছে? ও মা, বাবা কথা বলছে না কেন? কি হয়েছে বাবার, বলো না। নির্মলা কোনো কথা বলতে পারলেন না, কেবল নির্বাক হয়ে নিজের স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন। এমন সময় নাড়ি টিপে বৈদ্যমশাই তাঁদেরকে উদ্দেশ্য করে বললেন, অবস্থা একেবারেই ভালো ঠেকছে না, গাজের জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। আমি কয়েকটা পুড়িয়া দিচ্ছি, এইগুলোকে সময় মতো খাওয়াতে থাকবেন। আশা করি এতে ভালো হয়ে যাবে, কিন্তু জানি না জ্বর কমবে কিনা। জ্বর যদি না কমে তাহলে আর কিছু করার নেই, বাকিটা ঈশ্বরের উপরেই ছেড়ে দিতে হবে। এই বলে বৈদ্য চলে গেলেন। ভোর হওয়ার পরেও মোড়ল মশাইয়ের দেহটা ওইভাবেই বিছানার উপর পড়ে রইল, কোনো সারা শব্দ নেই। এমন সময় নির্মলা স্বামীর নাকের কাছে হাত নিয়ে গিয়ে শ্বাস পড়ছে কিনা দেখতে লাগলেন। এমন সময় হঠাৎ মোড়ল মশাইয়ের দেহটা পুনরায় কাঁপতে শুরু করল। তিনি চোখ খুললেন, আর তারপরেই নির্মলার হাতটা শক্ত করে চেপে ধরে বিড়বিড় করে বলতে থাকলেন, ওই বটগাছটা নির্মলা, বটগাছে আছে সে, আমি দেখেছি, সে আছে, সে শেষ করে দেবে, সকলকে শেষ করে দেবে। নির্মলা স্বামীর জড়িয়ে জড়িয়ে বলা কথাগুলি কিছুই বুঝতে পারলেন না। কি তোমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? কি হচ্ছে সব? কি হচ্ছে? কি হচ্ছে নাকি তোমার? মোড়ল আবারও জড়িয়ে জড়িয়ে কথাগুলো বলতে যাবেন, এমন সময় দমটা আটকে আসলো। শেষ কয়েকটা শব্দ বলেই তিনি পরলোক গমন করলেন। সে আসছে, এবারে মুক্ত হবে। তোমরা সব। কথাটা আর শেষ করতে পারলেন না তিনি। তার আগেই তার প্রাণবায়ুটা শরীর ত্যাগ করে অন্যত্র কোথাও চলে গেল। এরপরে ধীরে ধীরে গ্রামের সকলের কাছে মোড়লের পরলোক গমনের খবরটা পৌঁছে গেল। সকলে শুনে একেবারে অবাক হয়ে গেলেন। মোড়লের মুখে শোনা ওই বটগাছের ব্যাপারটা সকলেই আন্দাজ করতে পারল। সেদিনকে মোড়ল মশাই যে ওই বটগাছের তলা দিয়েই বাড়ি ফিরেছিলেন, এই বিষয়টি সম্পর্কে অনেকেই নিশ্চিত ছিল। নির্মলা গ্রামের পুরোহিতের কাছে গিয়ে গোটা বিষয়টা জানালেন, কিন্তু পুরোহিত সবটা শুনেও কোনো নির্দিষ্ট বিধান দিতে পারলেন না। কেবল বললেন, আমিও ঠিক আন্দাজ করতে পারছি না ওখানে যে ঠিক কি ঘটেছিল, এই ব্যাপারটা আমিও জানি না। আর আপনার মুখ থেকে যেটুকু শুনলাম তাতে করে তো কোনো কিছু সেইভাবে পরিষ্কার হলো না। জানি না আগামীতে কি ঘটবে। আমাদেরকে মোড়ল মশাইয়ের দেহটির দাহ সংস্কারের ব্যবস্থা করতে হবে। মনে হচ্ছে
ওনার অপঘাতেই মৃত্যু হয়েছে। দেখতে দেখতে সেদিন রাতের মধ্যেই মোড়ল মশাইয়ের দাহক্রিয়া সম্পন্ন হয়ে গেল। গ্রামের মধ্যে বটতলার বিষয়টিকে নিয়ে আরো চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হল। কিন্তু এইভাবেই কেটে গেল আরো 5 মাস। 5 মাস কেটে গেলেও মানুষের মনের মধ্যে ওই বটতলাকে কেন্দ্র করে আতঙ্কটা কিছুতেই কমল না। এরপরে এলো সেই শুভক্ষণ। তিনি নিজের একমাত্র ছেলে শুভঙ্করের সাথে মীনাক্ষীর বিবাহের কাজ সম্পন্ন করলেন। বাড়িতে আসতে না আসতে পুরোহিত মশাই তাকে ওই বটতলার বিষয়ে সবটাই গুছিয়ে বললেন। সন্ধ্যের পর যে সেখানে যাওয়া একেবারেই নিষিদ্ধ, এই বিষয়টি সম্পর্কেও তিনি মীনাক্ষীকে স্পষ্টভাবেই জানালেন। মীনাক্ষী মন দিয়ে সব কথা শুনলেও সে ছিল একটু ডাকাবুকো স্বভাবের, তাই মুখে না স্বীকার করলেও ভূত প্রেতের প্রতি তার তেমন একটা বিশ্বাস ছিল না বললেই চলে। সে তার শ্বশুরের ভিটেতে কাউকেই এই বিষয়টি জানতে দিল না। তবে এক ঝড় জলের রাতে ঘটল এক বিপত্তি। শীতকালের রাতে ঝড় উঠেছে দেখে গ্রামের মানুষরা সকলেই সেটিকে অশনির সংকেত হিসেবে ধরে বসলেন। মীনাক্ষীর হাতেই ছিল ছাগল সামলানোর দায়িত্ব। পুরোহিত মশাইয়ের পোষা ছাগলটি বাঁধা থাকত বাড়ির চৌহদ্দিতে। ওই ঝড়ের রাতেই সেটি দড়ি ছিঁড়ে দৌড়তে শুরু করল, আর মীনাক্ষীও তাকে ধাওয়া করতে লাগলো। রাত তখন প্রায় 2টো। সেদিন রাতে কিছুতেই মীনাক্ষী 2 চোখের পাতা বন্ধ করতে পারছিল না। বারবারই তার মনে হচ্ছিল কেউ যেন তাকে আহ্বান করছে, কিন্তু কে সে? কে ডেকে নিয়ে যাচ্ছে তাকে? গ্রামের পথ ধরে ওই ছাগলটির পিছনে ধাওয়া করতে করতে মীনাক্ষীর নজরে পড়তে থাকলো ওই গ্রাম। সেখানকার পরিবেশটির সাথে নিজের অতীতের এক অনন্য মিল খুঁজে বার করতে লাগলো মীনাক্ষী। এই পথ ঘাট তার খুব চেনা। মীনাক্ষী কোনো কিছুই ঠিকভাবে আন্দাজ করতে পারল না। সে কেবলমাত্র ওই ছাগলটিকে ধরবার জন্য দৌড়ে চলল। দৌড়তে দৌড়তে সে এসে হাজির হলো ওই বটগাছটির সামনে। সে দেখল ওই বটগাছটির ডালপালাগুলি হাওয়ায় দুলছে, শন শন করে বয়ে চলেছে হাওয়া। কিছু ঘটনা যেন তার দৃশ্যপটে ভেসে উঠে আবার যেন কোথাও একটা গায়েব হয়ে যেতে শুরু করলো। এমন কেন মনে হচ্ছে? এই বটগাছটাকে আমি আগেও দেখেছি। মনে হচ্ছে যেন আমি এই গাছটাকে কেন্দ্র করে খেলাও করেছি। কিন্তু কিন্তু কিভাবে সম্ভব? আমি তো কোনোদিনও এখানে আসিনি। তাহলে এমনটা কিভাবে মনে হতে পারে? এগুলো সবই বোধহয় আমার মনের ভুল। কিন্তু না, আমার তো দিব্যি মনে হচ্ছে যে আমি নিজেকেই দেখতে পাচ্ছি। ওই তো সেই জায়গাটা। কিন্তু না, ভুলে যাচ্ছি যে এসব কি হচ্ছে আমার সাথে। অবশেষে মীনাক্ষী ওই ছাগলটিকে বটতলায় খুঁজে পায়। হঠাৎ একটা চকচকে বস্তুর দিকে নজর পড়ে মীনাক্ষী সেই বস্তুটিকে লক্ষ্য করে এগিয়ে যায়। এ কি? এটা তো একটা পাথরের মতন লাগছে, লাল রঙের পাথর। কিন্তু পাথরটা কার? এটা দেখে তো মনে হচ্ছে এটা বড়ই মূল্যবান পাথর। এত দামি পাথরটা কে এখানে এভাবে ফেলে রেখে চলে গেছে? এমন সময় বটগাছের সব থেকে বড় ডালটা কেঁপে ওঠে। আরেকটি কালো ধোঁয়া এগিয়ে আসতে থাকে মীনাক্ষীকে লক্ষ্য করে। সে দেখে এক নারী মূর্তি এসে দাঁড়িয়েছে ঠিক তার সামনে, যার মুখ থেকে রক্ত ঝরে পড়ছে। শরীরটা একেবারেই বিধ্বস্ত। ভয়তে কাঁকিয়ে ওঠে মীনাক্ষী, আর সেই ছায়ামূর্তি খিক খিক করে হাসতে থাকে। অট্টহাসির শব্দে ফেটে পড়তে থাকে চারিদিক। আকাশে মেঘ গর্জে ওঠে। দৌড়তে শুরু করে দেয় মীনাক্ষী। না না, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমায় বাঁচাও। ততক্ষণে ওই লাল রঙের পাথরটিকে নিজের আঁচলের সাথে বেঁধে ফেলেছিল মীনাক্ষী। এরপরে নিজের অলক্ষ্যে সেটিকে সাথে করে বাড়িতে ফেরে সে।
ছাগলটাকে বাড়ির দাওয়ায় বেঁধে দৌড়ে ঘরে ঢুকে ঘরের দরজাখানা বন্ধ করে দেয়। খাটের দিকে নজর পড়তেই দেখে শুভঙ্কর ঘুমিয়ে রয়েছে। সে আর কোনো কথা না বাড়িয়ে তার স্বামীর পাশে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু সে জানতেও পারে না এই ঘটনাটির মধ্যে দিয়েই মুক্তি পেয়ে যায় সেই দুরাত্মা। প্রতিটি রহস্য যে অতীতের খাতাতেই লুকিয়েছিল, এক অবশিষ্ট অবয়বের মতো সেটি ধাওয়া করতে শুরু করে মীনাক্ষীর। সকালবেলা মীনাক্ষীর ঘুম ভেঙে যায় একটা চিৎকারের শব্দে। সে হুড়মুড় করে বিছানায় উঠে বসে। আরে কই গো, এ কি সব বনেশ হয়ে গেল গো? কি হয়েছে শুভঙ্কর? বাবার গলা না? আরে বাবা, দেখো না কি হয়েছে। শুভঙ্কর বিষয়টা আন্দাজ করতে না পেরে বাইরে বেরিয়ে যায়। সেখানে গিয়ে যা দেখে তা দেখা মাত্রই তার চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে যায়। সে দেখে তাদের পোষা ছাগলটার পেট চিরে নাড়ি ভুড়ি বাইরে বেরিয়ে রয়েছে। এমনটা কিভাবে হলো বলো তো দেখি? এমনটা তো হওয়ারই কথা নয়। দিব্যি তো ছাগলটা কালকেও সুস্থ ছিল, হঠাৎ করে কিভাবে এমনটা ঘটে যেতে পারে? আর এত এত নৃশংসভাবে কেই বা তাকে মেরে ফেলতে পারে শুনি? মীনাক্ষীও সেখানে দৌড়ে এসে ছাগলটার অমন অবস্থা দেখে ঠকঠক করে কাঁপতে শুরু করলো। নিজের মনে মনে বলল, আমি যে কালকে ওই বুড়ো বটতলায় গিয়েছিলাম, এই ব্যাপারটা তো কাউকে জানাইনি। আর ওই লাল পাথরটাকেও তো এক বিশেষ জায়গায় লুকিয়ে রেখে এসেছি। সেটাকেও আমি কিছুতেই কারোর হাতে আসতে দেব না। না, কোনো মতেই না। ওটা এখন থেকে আমার কাছেই থাকবে। কিন্তু এই ছাগলটাকে তো এখানেই বেঁধে রেখে গেছিলাম। এই ঝড় বাদলের রাতে এই ছাগলটাকে কি বা এমন ভাবে নৃশংসভাবে মেরে ফেলতে পারে? মীনাক্ষী নিজের মনকে প্রশ্ন করেও যখন কোনো উত্তর পেল না, তখন সে তার শ্বশুর মশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব আপনাকে। হ্যাঁ বলো না, কি বলবে? আচ্ছা, আপনাদের গ্রামে কি রাতের অন্ধকারে কোনো হিংস্র জন্তু শিকার করতে বেরোয়? না হলে এই ছাগলটার এমন অবস্থা হলো কিভাবে? এ তো কোনো মানুষের কাজ বলে মনে হচ্ছে না। এ কাজ কোনো সাধারণ মানুষের নয়, আবার কোনো জন্তুরও নয়। এই কাজ কোনো অপশক্তির। সেই কাজ করেছে, সেই অপশক্তি মুক্ত হয়ে গিয়েছে, এ বিষয়ে আমি নিশ্চিত। মোড়লের মৃত্যুর সময় ওর স্ত্রী ওর মুখে এই কথাটি শুনেছিল। ওই অপশক্তি নাকি খুব তাড়াতাড়ি নিজের মুক্তির পথ নিজেই খুঁজে নেবে। এখন তাহলে এর থেকে বাঁচার উপায় কি? পুরোহিত মশাই অনেক ভেবেচিন্তে বললেন, সে ব্যাপারে আমার ধারণা একেবারেই খুব কম। ওই বট গাছটাই হলো গিয়ে যত নষ্টের গোড়া। ওটাকেই কেটে ফেলতে হবে। এত কাল ধরে ওখানে আটকে থাকা ওই প্রেতিনী আমাদের সকলের সর্বনাশ করে চলেছে। গায়ের মানুষরা সন্ধ্যের পরে কেউ আর ওই পথে এগোতেই সাহস পায় না। আমাকে ওই গাছটাকে কেটে ফেলতে হবে, আর সেই সঙ্গে ওই গাছটির অস্তিত্বকেও নষ্ট করে ফেলতে হবে। এই কাজ আমার একার পক্ষে করাটা একেবারেই সম্ভব হবে না। এই কাজের জন্য প্রয়োজন পড়বে এক তান্ত্রিকের, আর আমার নজরে একজনই আছেন যিনি এই কাজ করতে পারবেন। কে সে বাবা? এতকাল তো গ্রামে যত বিপত্তি এসেছে তাদের সমাধান তোমার হাতেই ঘটেছে, কিন্তু এখন কার সাহায্যের প্রার্থনা করতে যাচ্ছ তুমি? আছেন একজন। গ্রামের শ্মশানে শ্মশানে ঘুরে বেড়ান তিনি।
আমি আজকেই একবার তার খোঁজ নিতে যাব। সেই দিনটা ওইভাবেই অতিবাহিত হয়ে গেল। মরা ছাগলের দেহটিকে নিয়ে গিয়ে নদীর চরে পুঁতে দিয়ে এলেন পুরোহিত। তারপর রাত নামল। মনের মধ্যে ভয় আর আশঙ্কাটাও সমানভাবে কাজ করতে শুরু করল। আমাকে তো যেতে হবে, একা যাওয়াটা কি ঠিক হবে? না 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 না, কাউকে সাথে করে না নিয়ে যাওয়াই বরং ভালো। এতে বিপদের সম্ভাবনা আরো বেড়ে যাবে। তার চেয়ে বরং একাই যাই, যা হওয়ার তা তো হবেই। কাউকে দিয়ে কি বিপদ রোধ করতে পারা যায়? একেবারেই নয়। এই কথা আওড়াতে আওড়াতে পুরোহিত মশাই একটু রাতের দিকে শ্মশানের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। পথে যেতে যেতেই হঠাৎ করেই একটা দমকা হাওয়ার রেশ তার শরীরকে স্পর্শ করে কোথায় যেন গায়েব হয়ে গেল। এ কি, আমার হঠাৎ করে এমন অস্বস্তি হচ্ছে কেন? মনে হচ্ছে কেন যে কিছু একটা খারাপ ঘটতে চলেছে। কিন্তু কিন্তু কি ঘটতে চলেছে? বারবার তার মনে হচ্ছে কেউ যেন তার পিছু করছে, কেউ যেন তাকে কিছু একটা বলতে চাইছে, অথচ সে কিছুই আন্দাজ করতে পারছে না। কিন্তু কেউ তো একটা অতি অবশ্যই রয়েছে তার আশেপাশে, কিন্তু সে কে? এমন সময় আবার সেই হাওয়ার রেশটা যেন ধীরে ধীরে তার দিকে ধেয়ে আসতে শুরু করল। কিরে পুরোহিত, কোথায় পালাচ্ছিস? এখন কিন্তু তুই আর একা নেই, আমিও আছি তোর সাথে। চাইলে এখনই তোর ঘাটটা মোটকে সবটুকু রক্ত শুষে নিতে পারি। কিছুই করতে পারবি না তুই, মনে রাখিস। পিছনের দিকে ফিরে তাকানোর সাহসটুকুও তিনি পেলেন না। তিনি নিজের মনকেই প্রশ্ন করতে শুরু করলেন, হঠাৎ করে এসব কি হলো? কেনই বা হলো? কিছু তো একটা গন্ডগোল অবশ্যই রয়েছে। কে রয়েছে তার পিছনে? রাম 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 রাম, আমি জানি ওই প্রেতিনী এখন নির্ঘাত মুক্ত। কিন্তু কিভাবে মুক্ত হলো সে? এতকাল সে ওই গাছটিকে আশ্রয় করে বসেছিল। এবারে সে যে কোনো মানুষের ক্ষতি করতে পারবে, যে কোনো মানুষকে শেষ করে ফেলতে পারবে। না 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 না, কিছুতেই না। পা চালিয়ে আমাকে যেতে হবে, এগোতে হবে। ওই বৃদ্ধ বয়সেও কোনো মতে পুরোহিত দৌড়তে শুরু করল, আর সেই সাথে জোরালো অট্টহাসির শব্দটা যেন স্থান থেকে স্থানান্তরে ছড়িয়ে পড়তে লাগল। কিরে পুরোহিত, ভয় পেয়ে গেলি নাকি আমাকে? দাঁড়া, আমার সাথে কথা বল। বুকের মধ্যে কত আশা নিয়ে আমি মরেছি বলতো, একটা আশাও যে পূর্ণ করতে পারিনি। কিরে, তোকে দাঁড়াতে বললাম না? দাঁড়াবি নাকি তোরও অবস্থা ওই ছাগলের মতন করব? ওটাকে মারতে যা সুখ পেয়েছি না আমি, কি বলবো। পুরোহিত মশাই কোনো দিকে না তাকিয়ে দৌড়তে শুরু করলেন। এই বয়সে কি আর দৌড়ানো যায়? দৌড়তে দৌড়তে হোঁচট খেয়ে পড়ে গেলেন একটা পাথরের ঢিবির ওপর। একটা বড় গাছের ডাল তার তীক্ষ্ণ ফলাটি দিয়ে পুরোহিতের চোখটাকে বিদ্ধ করতে যাবে, এমন সময় এক সুঠাম চেহারার লোক এসে তার পথ অবরোধ করে দাঁড়ালে। ওই লোকটির দিকে তাকাতেই চমকে উঠলেন পুরোহিত। কি আপনি? আমি তো আপনার খোঁজেই যাচ্ছিলাম। আপনাকে যে এভাবে এখানে পেয়ে যাব সে তো কল্পনাও করতে পারছি না। ধীরে ধীরে পিছন দিক থেকে ধেয়ে আসা ওই হাওয়ার রেশটাও অনেকখানি কমে গেল। পুরোহিত মশাই তান্ত্রিককে উদ্দেশ্য করে বললেন,
আমাকে আমাকে বাঁচান, দয়া করে আমাকে বাঁচান। তোর সাথে আমার সাক্ষাৎ এমনি এমনি ঘটেনি। এর পিছনে রয়েছে মস্ত বড় একটি কারণ। আমাকে তোর বাসায় যেতেই হবে। তোর গৃহবধূর কারণেই এমনটা ঘটছে। তান্ত্রিকের মুখে মীনাক্ষীর কথা শুনে চমকে উঠলেন পুরোহিত মশাই। তারপরে বললেন, মীনাক্ষী, সে তো ভারী মিষ্টি একটি মেয়ে, এই সবে মাত্র আমাদের পরিবারে এসেছে। নতুন বউয়ের সম্পর্কে এমন কথা বলতে আপনার আপনার দ্বিধাবোধ হচ্ছে না বাবা? ও তো নিজেই জানে না ওকে, আর এই গ্রামে ওর কেন আবির্ভাব ঘটেছে। এসবের অর্থ কি? এমনটা কিভাবে সম্ভব হতে পারে? সে কিছু জানে না মানেটা কি? দয়া করে গোটা ব্যাপারটা আমাকে খুলে বলুন। যার আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে সে আর কেউ নয়, সে তোর গৃহবধূ নিজেই। তবে পূর্বজন্মে এই গ্রামের সাথে ওর একটা নিবিড় সম্পর্ক ছিল। মীনাক্ষী হিসেবে যে তোর বাড়িতে এসে হাজির হয়েছে, এটি তারই পরজন্ম। বুঝতে পারলি? ওই কারণে ওর কিছুই মনে নেই। পূর্বজন্মে এই গ্রামের সাথেই ওর একটা নিবিড় যোগসূত্র ছিল। এই গ্রামের জমিদারের সাথে ওর প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্ক ছিল গভীরে, কারণ ওই জমিদার বিষয়টিকে একেবারেই জানতে দেননি। কিন্তু ধীরে ধীরে যখন তাদের মধ্যে মেলামেশার বাঁধন আরো গভীরতার জায়গায় পৌঁছায় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক রচিত হয়, তখন ওই মেয়েটি মানে কাবেরী সন্তান সম্ভবা হয়ে পড়েছিল। সে জমিদারকে তাকে বিবাহ করে ঘরে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু সেই সময় সে জমিদারের আসল চেহারাটি দেখতে পায়। জমিদার তাকে অস্বীকার করে। এই বিষয়টি কাবেরী কিছুতেই মেনে নিতে পারেনি। জমিদার ওর মন ভোলানোর জন্য ওকে একটি লাল পাথরের আংটি দিয়েছিল। আংটির পাথরটি ছিল বেশ বড়। ওটি কাবেরীর খুব কাছেই ছিল। সে সেই আংটিটাকে মৃত্যু নিজের কাছে রাখবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, কিন্তু তেমনটা কিছুতেই হলো না। ওই জমিদার কাবেরীকে নিজের হাতে খুন করলেন। আর ওই যে গ্রামের বুকে বটগাছটা দেখেছিস, সেটার নিচেই তাকে পুঁতে দেওয়া হয়েছিল। জমিদার ও তার লোকেরা মিলে নিজের হাতে এই কাজ করেছিলেন, কিন্তু এই বিষয়টি কারুর কানেই পৌঁছায়নি। বিষয়টা ধীরে ধীরে মানুষের কাছে ধামাচাপা পড়ে গিয়েছিল। তবে এখন ব্যাপারটা একেবারেই আলাদা হয়ে গেছে। এখন মীনাক্ষীর পূর্বজন্মের কথা কিছুই মনে নেই। সে নিজেকেই নিজের চোখের সামনে দেখছে, অথচ কিছুই আন্দাজ করতে পারছে না। একবার যদি পূর্বজন্মের বিদেহী আত্মা এই জন্মে মীনাক্ষীর শরীর পেয়ে যায়, তাহলে আত্মার পূর্ণতা সম্পূর্ণ হয়ে যাবে আর কাবেরী নিজের শক্তি ফিরে পাবে। সে কেবল মীনাক্ষীর শরীরটাকে পেতে চাইছে। একবার তার শরীরটাকে পেয়ে গেলে তাকে আর কেউ কোনোদিনও শেষ করতে পারবে না। তবে এমন ঘটনা বিরল, তাই সে নিজের মধ্যে নেই। মীনাক্ষী কিছুতেই আন্দাজ করতে পারছে না যে সে কি করছে। এরপরে এমনটাও ঘটতে পারে যে মীনাক্ষী নিজের হাতেই গ্রামের মানুষদেরকে নৃশংসভাবে শেষ করল। সেই দৃশ্যটাও যদি চোখের সামনে ভেসে ওঠে, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুরোহিত এই সমগ্র বিষয়টি সেই তান্ত্রিকের মুখ থেকে শুনে হতভম্বের মতন তার দিকে তাকিয়ে রইল। তারপর তাকে উদ্দেশ্য করে বলল, তাহলে এখন উপায় কি বাবা? উপায় আছে। আমাকে গোপনে মীনাক্ষীর উপরে নজর রাখতে হবে। ওর কাছেই রয়েছে সেই লাল পাথরটি। ও নিজের অজান্তেই সেটিকে নিজের সাথে করে বাড়িতে নিয়ে এসেছে, আর এরপর থেকেই শুরু হয়েছে নানান রকমের অঘটন। এখন যে করেই হোক ওই লাল পাথরটিকে জোগাড় করতে হবে। এরপরে ওই পাথরটিকে নিয়ে আমাকে ধ্বংস করে ফেলতে হবে। ধ্বংস করে ফেলতে পারলেই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।
আর এই কাজটা আসন্ন অমাবস্যার আগেই করতে হবে। পুরোহিত মশাই সেই তান্ত্রিককে সাথে করে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলেন। সেদিন রাতের বেলা হঠাৎ একটা বিশ্রী পচা গন্ধ নাকে ভেসে আসতেই ঘুমটা ভেঙে গেল তান্ত্রিকের। তিনি জানালার দিকে তাকাতেই দেখলেন লাল রঙের শাড়ি পরিহিত এক সধবা মহিলার কাপড়ের আঁচলটা মাটিতে লুটিয়ে রয়েছে, আর তিনি এগিয়ে চলেছেন। এ দৃশ্য দেখা মাত্রই তান্ত্রিক ব্যাপারটা অনুধাবন করতে পারে। তারপর তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। সামনে তাকাতেই দেখলেন পুরোহিত মশাইও ওই একই দৃশ্য দেখতে পেয়ে মেয়েটির পিছু করতে শুরু করেছে। তান্ত্রিক পুরোহিতকে সঙ্গে নিয়ে সেই মেয়েটিকে অনুসরণ করে চললেন। এমন সময় পুরোহিত বলে উঠল, মীনাক্ষী, ওটা মীনাক্ষী। সে একা এত রাতের বেলায় কোথায় যাচ্ছে? ওরা দুজনেই ওই পথ ধরে এগোতে থাকল। তারপরে কিছুটা দূরে গিয়েই তারা দেখল মীনাক্ষী একটি পথ চলতি কুকুরকে চেপে ধরেছে। কুকুরটি গোঙাচ্ছে। হঠাৎ করে সে ওই কুকুরটির ঘাড় মটকে দিতে কুকুরটি মাটিতে নুইয়ে পড়ল। এরপর সে তার মাথার উপরের অংশের মাংসটুকু দাঁত দিয়ে চিরে কুকুরের মাথা থেকে ঘিলুটা বার করে খেতে শুরু করল। তার সারা মুখে রক্ত লেগেছিল। তান্ত্রিক বলে উঠল, ওই দেখো পুরোহিত, মীনাক্ষীর গলায় কালো কারের সাথে ঝুলছে ওই লাল পাথরটি। যতক্ষণ পর্যন্ত ওই পাথর তার গলায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে এইভাবে নৃশংসতা চালিয়ে যাবে। তার কোনো হুঁশ নেই সে কি করছে, কেন করছে, এসবের কোনো হদিশ নেই তার। এটা মনে রেখো। তাহলে এখন উপায় কি বাবা? এই মুহূর্তে ওর কাছে যাওয়া যাবে না। ওর কাছে এখন অপার শক্তি রয়েছে। ও নিস্তেজ হয়ে পড়বে। শিকার ধরার পরেই ও নিস্তেজ হয়ে পড়তে বাধ্য। তান্ত্রিকের কথাগুলো শেষ হতে না হতে সে দেখল মীনাক্ষী নিস্তেজ হয়ে পড়েছে। এরপরে তান্ত্রিক বলে উঠল, এটাই সঠিক সময়। যে করেই হোক ওর গলা থেকে তোমাকে পাথরটা খুলে আনতে হবে। ওই লাল কাঠটিকে ছিঁড়ে ফেলতে হবে। পারবে? বেশ বাবা, আমি চেষ্টা করছি। পুরোহিত ধীরে ধীরে পা বাড়িয়ে সেদিকে এগিয়ে গেল। তারপরে মীনাক্ষীর গলায় হাত দিতে যাবে, এমন সময় মীনাক্ষীর চোখ দুটো খুলে গেল। তার চোখের মণি দুটো একেবারে সাদাটে বর্ণ ধারণ করেছে। মীনাক্ষীর শরীরটা ভূমি থেকে উঠে শূন্যে ভাসতে শুরু করল। সে চিৎকার করে বলতে শুরু করল, জানতাম তোরা আসবি। তোরাই যে আখেরে আমার ক্ষতি করার চেষ্টা করে চলেছিস সেটা আমি অনেক আগেই বুঝে উঠতে পেরেছিলাম। সেই কারণেই আমিও তোদের এই জালে ফাঁসিয়েছি। তোরা কি ভাবলি আমি আর নেই? এই শরীর ছেড়ে এত সহজে চলে যাব ভেবেছিস? কোনোদিনও না। এই শরীরেই আমার বাস থাকবে। মীনাক্ষী আর আমার মধ্যে এমনিতেও কোনো পার্থক্য নেই। প্রতিটি গ্রামের লোককেই আমি শেষ করব, শেষ করেই ফেলবো। ছেড়ে দে বলছি মীনাক্ষীকে কাবেরী। তুই পূর্বজন্মে যে কাজ করে যেতে পারিসনি সেই কাজ তুই এই জন্মে কিছুতেই করতে পারিস না। পূর্বজন্মের সাথে এই জন্মের কোনো সম্পর্ক নেই। তোকে মীনাক্ষীকে ছেড়ে যেতেই হবে, তাহলেই আমার কাছে রয়েছে লঙ্কা পোড়া। এই দিয়েই তোকে আমি ভস্ম করে দেব। সেই প্রেতিনী চিৎকার করতে শুরু করল, না, দিস না, দিস না আমার শরীরে, আমি চলে যাচ্ছি। তান্ত্রিক মন্ত্রপাঠ থামালেন না। সে ওই একইভাবে মন্ত্রপাঠ অব্যাহত রাখল। কাবেরীর আত্মা মীনাক্ষীর শরীর ত্যাগ করে যেতে শেষমেশে বাধ্য হল। মীনাক্ষীর ভাসমান শরীরটা মাটিতে পড়ে গেল। তান্ত্রিক বললেন, বিপদ কেটে গিয়েছে পুরোহিত। এবার তুই তোর গৃহবধূকে ঘরে নিয়ে যা। ওই লাল পাথরটিকে আমি ভস্মীভূত করব। বেনারসে এক সধবার পবিত্র চিতার আগুনে সেটিকে ভস্মীভূত করতে হবে, না হলে এই বিপদ আবার নেমে আসতে পারে।
তান্ত্রিক লাল পাথরটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। পুরোহিত মীনাক্ষীকে ধরে ধরে বাড়িতে নিয়ে এলো। তারপরে পরিবারের সকলকেই এই বিষয়টির ব্যাপারে জানালো। তান্ত্রিকের সাহায্যে সেই যাত্রায় বেঁচে গিয়েছিল মীনাক্ষী।